সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে গণিত, যেখান থেকে আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 4কে সমাধান করব। তো চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি দেখো, মৌলিক ও যৌগিক কোনোটিই নয় এমন সংখ্যাটি হলো ড্যাশ। মৌলিক ও যৌগিক কোনোটিই নয় এমন একটি সংখ্যা কি? এমন একটি সংখ্যা হলো এক। এক না মৌলিক না যৌগিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা ড্যাশ, নির্দিষ্ট না অসংখ্য? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। পরবর্তী প্রশ্ন দেখো, একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে ড্যাশটি। তাহলে একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে কটি হয়? কমপক্ষে 3টি। কিভাবে 3টি হয়? দেখো, 4 কিন্তু একটা যৌগিক সংখ্যা। এখন 4কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 4কে কি কি দিয়ে যায়? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, আর কি দিয়ে যায়? 4 দিয়ে কিন্তু যায়। যদি 6কে ধরি, 6কে কি কি দিয়ে যায়? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, আর 6 দিয়ে যাবে। এখানে দেখো কটি হলো? 4টি। এখানে কটি হলো? 3টি। তাহলে যে কোনো যৌগিক সংখ্যাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে তার উৎপাদকের সংখ্যা কমপক্ষে কটি হয়? 3টি হয়। পরবর্তী দেখো, একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ, এ দুটোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট, নাকি দুটোই সমান হয়? আয়তাকার টেবিলের দৈর্ঘ্য আমরা জানি সবসময় বড় হয় আর প্রস্থ সবসময় ছোট হয়। পরবর্তী প্রশ্ন দেখো, একটি জোড় সংখ্যা ও একটি বেজোড় সংখ্যার বিয়োগফল ড্যাশ, জোড় না বেজোড় হয়? আচ্ছা, জোড় সংখ্যার থেকে যদি আমরা একটা বেজোড় সংখ্যাকে যদি বিয়োগ করি, যেমন 4, 4-এর থেকে যদি আমি 1কে যদি বিয়োগ করি, কি পেলাম? 3। একই রকম ভাবে যদি আমি 8 লিখি, 8-এর থেকে যদি আমি 3কে বিয়োগ করি, কি পাবো? 5। তাহলে জোড় সংখ্যার থেকে যদি বেজোড় সংখ্যাকে আমরা বিয়োগ করি, বিয়োগফল সবসময় কি আসছে? বেজোড় সংখ্যা আসছে। তাহলে বিয়োগফল কি হবে? বিজোড় সংখ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, সেকেন্ড ড্যাশ পরিমাপের একক। সেকেন্ড হচ্ছে সময় পরিমাপের একক। পরবর্তী, কোন সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান উভয়ই সমান হয়? ড্যাশ সংখ্যার কোন সংখ্যার হয়? 1, 0 নাকি 2-এর হবে? আমরা জানি যে শূন্যকে আমরা যে কোনো পরিস্থিতিতেই লিখি না কেন, শূন্যের স্থানীয় মান আর প্রকৃত মান উভয়ই কিন্তু একই হয়। পরবর্তী প্রশ্ন, কথায় লেখো। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি কথায় লিখি, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা সংখ্যাটাকে একবার তুলে নিই প্রথমে। এবার এর মাথায় আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নিলাম। এবার আমরা সহজেই একে কিন্তু কথায় লিখতে পারবো। যেমন দেখো, কোটির ঘরে কি আছে? 5 আছে। তাহলে কি লিখবো আমরা? 5 কোটি। তারপর 6 লক্ষ, 6 লক্ষ। তারপর কি লিখবো? 80,000, 80,000। তারপর কি লিখবো? 51। পরবর্তী দেখো প্রশ্ন, বড় থেকে ছোট সাজাও। তাহলে এটাকে যদি আমি বড় থেকে ছোট সাজাই, কিভাবে করতে হবে? প্রথমে তো আমাকে এই দশমিকটাকে সরাতে হবে। তো 5/10, কমা, ওপরে 3, নিচে দশমিকের জন্য একটা 1 আর পরের ঘরের জন্য 0। 1 তো একটা পূর্ণ সংখ্যা, 1-এর নিচে কিছু নেই, মানে একই আছে। আর এখানে হচ্ছে 8/10। এবার আমরা জানি যে বড় থেকে ছোট সাজাইতে গেলে কি করতে হবে? আমাকে নিচের হরগুলিকে লসাগু করতে হবে। আমরা দেখো, নিচে 10 আছে, এখানেও 10 আছে, 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এখানেও 10 আছে। তো 10-এর লসাগু কি হয়? 10ই হয়। তাহলে হর গুলির লসাগু সমান সমান 10।
এবার কি করতে হবে, এই যে লসাগুটা বের হলো এই লসাগুকে প্রত্যেকের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে এই 10 দিয়ে ভাগ করব লসাগুকে, 1 হবে। তারপরেও এই 10কে যদি আমি ভাগ করি এর হর দিয়ে, তাও কত হবে, 1 হবে। এবার 1-এর নিচে কিছু নেই মানে জানি কি আমরা 1 আছে, তাহলে 10কে যদি আমি 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, 10 আসবে। এবার এখানেও দেখো হর 10 আছে, তাহলে লসাগু 10কে এর হর 10 দিয়ে আমি যদি ভাগ করি কত পাবো, 1। এবার প্রত্যেকের ভাগফল বেরিয়ে গেল। এবার আমাকে সংখ্যাগুলিকে পরপর সাজাতে হবে। 5/10, কারণ আমাদের হর সমান করতে হবে। এবার লিখলাম এখানে 5, নিচে 10। এবার 10 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছি, 1। ওপরেও 1 দিয়ে গুণ, নিচেও 1 দিয়ে আমাকে এভাবে গুণ করতে হবে। তাহলে কত হলো, 5 নিচে হচ্ছে 10। পরবর্তী দেখো 3/10 লিখে নিলাম। এবার এই যে 10, এই 10 দিয়ে ভাগ করে কত এসেছে, 1। তাহলে আমাকে উপরেও 1 দিয়ে গুণ করতে হবে, নিচেও আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে সমান সমান কত আসলো, 3/10। তারপর দেখো কত আছে, 1। 1/1 আমি এটাকে আমাদের সুবিধার্থে লিখে নিলাম। এবার 1/1কে যখন আমি হর সমান করব, দেখো 1 দিয়ে ভাগ করে ভাগফল কত এসেছিল, 10। তাহলে নিচেও 10 দিয়ে গুণ, উপরেও 10 দিয়ে গুণ, তাহলে কত আসলো, 10/10। পরবর্তী দেখো 8/10। 8/10কে যখন আমি হর সমান করব, দেখো এই 10 দিয়ে যখন আমি ভাগ করেছিলাম ভাগফল কত এসেছিল, 1। তাহলে আমাকে কি করতে হবে, ওপর নিচে এখানেও 1 দিয়েই গুণ করতে হবে, নিচেও 1 দিয়ে গুণ করলাম, উপরেও 1 দিয়ে গুণ করলাম। তাহলে কত হলো, উপরে 8 আর নিচে কত হলো, 10। এবার দেখো প্রত্যেকের কিন্তু হর সমান হয়ে গেল। এবার হর সমান হয়ে যাওয়াতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে বড় থেকে যখন আমাকে ছোট সাজাতে বলেছে, তখন আমি এখানে লিখে নিব যে বড় থেকে ছোট সাজিয়ে পাই। তারপর আমরা এখানে নিচে লিখবো, দেখো সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে এই যে 10। তা 10 মানে কত, 1। তারপর বড় কোনটা, তারপর দেখো এটা 10/8 এটা 10/3, এটা 10/5। তাহলে আগে কোনটা আসবে, 10/8। তাহলে আমরা পরে কত লিখবো, 8/10। তারপরে বড় কোনটা, তারপরে হচ্ছে 5/10। তারপর কোনটা, তারপর হচ্ছে 3/10 বা 0.3। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাও। দেখো যে কোনো একটা কিন্তু আমাদের ভগ্নাংশ দিয়ে দেওয়া থাকে। দেখো এখানে কিন্তু দেওয়া আছে 3/4। তাহলে 3-এর 12 কত গুণ, 4 গুণ। তাহলে নিচেও কত হবে, 4 গুণ হবে। তাহলে 4-এর 4 গুণ কত হবে, 16। এবার দেখো এই দিকে দেখো 4-এর 20 কত গুণ, 5 গুণ। তাহলে ওপরেও কত হবে, 3-এর 5 গুণ, 3×5 = 15। এবার দেখো 4-এর এই যে 28 কত গুণ, 7 গুণ, 4 × 7 = 28। তাহলে 3-এরও উপরে এখানে কত গুণ হবে, 7 গুণ হবে, 3 × 7 = 21। পরবর্তী প্রশ্ন, একটি দড়ির দৈর্ঘ্য 12 মিটার 48 সেন্টিমিটার। দড়িটিকে সমান 6 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। তাহলে কি করতে হবে, 6 দিয়ে আমার মোট দড়ির দৈর্ঘ্যকে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা সমাধান করি, 6 দিয়ে এই 12 মিটার 48 সেন্টিমিটারকে আমার ভাগ করতে হবে। 6 দিয়ে প্রথমে 12কে ভাগ করব কতবারে, 2 বারে। 6 দুগুণে 12 মিটার, এখানে চলে আসলো মিটার। এবার কি করব, 4 কেটে নামাবো, 6 দিয়ে 4কে ভাগ যাবে না, তাহলে কি করতে হবে, 8 কেটে নামাতে হবে। কত হয়ে গেল, 48। এবার আমি যখন 48কে ভাগ করব, আমরা জানি দুটি সংখ্যা যখন একসাথে কেটে নামাই তখন আমাকে একটা শূন্য দিয়ে নিতে হয়। 6 দিয়ে 48কে ভাগ করব কতবারে, 6 × 8 = 48। তাহলে এখানে কত হবে, সেন্টিমিটার হবে। 6 × 8 = 48। তাহলে উত্তরে কি লিখবো আমরা, প্রতিটি ভাগের
দৈর্ঘ্য 2 মিটার 8 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, 45কে সামান্য ভগ্নাংশে পরিণত করো ও লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। 45কে সামান্য ভগ্নাংশে লিখতে গেলে আমরা কিভাবে লিখব? জানি আমরা যে 45 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এইভাবে আমরা একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি। পরবর্তী প্রশ্ন দেখো, তুমি সকাল 7:30 থেকে 9:15 পর্যন্ত পড়াশোনা করো। তুমি কতক্ষণ পড়াশোনা করো? তাহলে কি করতে হবে আমাকে? 9:15 এর থেকে আমাকে কি করতে হবে? 7:30কে বিয়োগ করতে হবে। তাহলেই বেরিয়ে যাবে আমি কতক্ষণ পড়াশোনা করলাম। তাহলে এবার দেখো, 15 থেকে তো 30কে বিয়োগ করতে পারবো না। তাহলে কি করতে হবে? এখান থেকে 1 ঘন্টা এখানে ধার নিতে হবে। আর এখান থেকে আমি এখানে 1 ঘন্টা ধার নিই, তার মানে কত ধার নেব? 60 মিনিট। এবার 60 মিনিট আর এদিকে 15 মিনিট হয়ে গেল 75 মিনিট। এবার 75 মিনিট থেকে যখন আমি 30কে বাদ দিব তখন কত পড়ে থাকবে? এখানে 45 মিনিট পড়ে থাকবে। এবার কি করলাম? এখান থেকে তো 1 ঘন্টা ধার নিয়ে নিলাম, তাহলে এখানে আর ক ঘন্টা পড়ে থাকলো? 8 ঘন্টা পড়ে থাকলো। এবার এই 8 ঘন্টার থেকে যখন আমি 7কে বিয়োগ করে দেব তখন কত ঘন্টা পড়ে থাকবে? 1 ঘন্টা পড়ে থাকবে। তাহলে তুমি কতক্ষণ পড়াশোনা করলে? আমি 1 ঘন্টা 45 মিনিট পড়াশোনা করলাম। পরবর্তী প্রশ্ন দেখো, একটি অঙ্কে ভাজক 15, ভাগফল 4, ভাগশেষ 12 হলে ভাজ্য কত? আমরা কি জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান কি হবে? ভাজক হচ্ছে 15, তার সাথে কত দিয়ে গুণ করতে হবে? 4 ভাগফল দিয়ে, তারপর যোগ হচ্ছে 12। তাহলে কত হলো? 4 15 60 যোগ 12 সমান সমান 72 হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য কত বেরোলো? ভাজ্য হচ্ছে 72। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং সকলের কাছে শেয়ার করে দিও। আর এইরকমই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।